নিট প্রশ্ন ফাঁসে যখন দেশ জুড়ে তোলপাড়, যখন মধ্যমগ্রাম যোগ, মধ্যমগ্রাম থেকে গ্রেফতার এবং মধ্যমগ্রামে ছাপাখানার মালিক গ্রেফতার, এছাড়াও তিনজন গ্রেফতার। বিস্তারিত জানবো প্রতিনিধি জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত নিট কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত মধ্যমগ্রামে যোগ পাওয়া গেছে এবং সরাসরি সেখান থেকে আজকের মোট মধ্যমগ্রাম থেকে 2 জন, কলকাতা থেকে 1 জন এবং ব্যারাকপুর থেকে 1 জন, মোট 4 জনকে গ্রেপ্তার করেছে অর্থাৎ সিবিআই। অর্থাৎ আজকের একেবারে মধ্যমগ্রামের যেখানে অর্থাৎ গঙ্গানগর এলাকায় সেখানে পাটনা পুলিশ আসে, সেখানে এই যে নিট কেলেঙ্কারি যে প্রশ্ন এখানেই ছাপা হয়েছিল এমনটাও কিন্তু সূত্র মারফত খবর। তারপর থেকে এখানেই তারা একেবারে সকালে আসে, সেখান থেকে একেবারে যে গেটের দরজা সেগুলো বন্ধ করে দিয়ে তারা একেবারে তদন্ত করে এবং সেখানেই তাদের স্পষ্ট যে এখানেই প্রশ্ন ছাপা হয়েছিল এবং এখান থেকেই প্রশ্নপত্র, নিটের প্রশ্নপত্র এখান থেকেই ফাঁস হয়েছে এমনটাও কিন্তু সূত্র মারফত খবর। তোমাকে জানিয়ে রাখবো, এই আগের শনিবার নেট কেলেঙ্কারি সিবিআই তদন্ত নেয়, ভার নেয় এবং রবিবার এফআইআর দায়ের করে। তারপর থেকেই বিহার, মহারাষ্ট্র, গুজরাট থেকে এবং দিল্লি সেখান থেকে মোট 2 জনকে গ্রেপ্তার করে, মহারাষ্ট্র থেকে এবং বিহার থেকে মোট 18 জনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এই মধ্যমগ্রামের সন্ধান পায় এমনটাও কিন্তু খবর, সূত্রের খবর। তারপরই পাটনা পুলিশ সরাসরি মধ্যমগ্রামে গঙ্গানগরে আসে এবং সেখানে কৌশিক কর তাকে একেবারে হাতে ধরে এবং তার আরো 3 সঙ্গীকেও ধরে। কিন্তু এই যে অর্থাৎ নিটের প্রশ্নপত্র মধ্যমগ্রামে গঙ্গানগরে যে এখানে ছাপা হয়েছিল এবং এর সঙ্গে এই কর পরিবারের অর্থাৎ তার স্ত্রী, সরাসরি কৌশিক করের স্ত্রী যুক্ত রয়েছে। তিনি কোথায় রয়েছেন সেটাও কিন্তু একদিকে খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যে মধ্যমগ্রাম থেকে, সরাসরি মধ্যমগ্রাম থেকে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পাটনা পুলিশ। গ্রেফতার 4 জন পাটনা পুলিশ গ্রেফতার করেছে। ওখানে নাকি বিহার পুলিশের পরীক্ষারও প্রশ্নপত্র ছাপা হতো, ওখান থেকে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ। রাজ্যে পরপর ডাকাতি, এই রাজ্যে পরপর ডাকাতি নিয়ে বর্গীহানায় চিন্তিত রাজ্য। বর্গীহানা কেন? ভিন রাজ্যের সম্পর্ক, ভিন রাজ্যের দুষ্কৃতীদের সম্পর্ক, যোগাযোগ, এই পরপর ডাকাতির ঘটনায়, আর তাতেই চিন্তিত রাজ্য সরকার। এবছর 4টি ডাকাতির ক্ষেত্রে ইন্টারস্টেট ডেকয়েট গ্যাংয়ের উপস্থিতি লক্ষ্য করে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সার্ভেলেন্স এবং অপারেশনস বাড়ায়। গতকাল এই রাজ্যে 4টি ক্ষেত্রে 14 জন অ্যারেস্ট হন, 10টি অস্ত্র সিজড হয় ইনভলভিং ইন্টারস্টেট গ্যাংস। পুরুলিয়ায় রঘুনাথপুর কেসে ঝাড়খণ্ডের গ্যাংয়ের 7 জন অ্যারেস্টেড হন। হাওড়ায় ডোমজুর পিএসের ঘটনায় বিহারের সমস্তিপুর থেকে রেড করে ডাকাতদের ধরা হয়। আর আসানসোল, দুর্গাপুর, জামুরিয়া পিএসে এবং বাঁকুড়ায় বাঁকুড়া পিএসে বড় ডাকাতির প্রয়াসের ঠিক আগে পুলিশ ধরে। সকল ক্ষেত্রেই এরা ছিল বিহার বা ঝাড়খণ্ডের ডেকয়েট গ্যাং। আলাপন বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার কথা উল্লেখ করলেন। এই বাঁকুড়াতে হাতে নাতে ধরা পড়ল ডাকাতির আগে 2 দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ। ডাকাতির ছক বানচাল করল পুলিশ। গ্রেফতার হওয়া 2 ডাকাত বিহারের বাসিন্দা। বাঁকুড়ার একটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা, আগ্নেয়াস্ত্র, বাইক ও মোবাইল সহ একাধিক নথি উদ্ধার। এ রাজ্যকেই কেন টার্গেট করা হচ্ছে, উঠছে প্রশ্ন। ডাকাতির খবর ছিল বাঁকুড়া পুলিশের কাছে। খবর পেয়ে এলাকায় হানা দেয় পুলিশ। 3টি বাইকের 6 জনকে তাড়া করে পুলিশ। একটি বাইকের 2 দুষ্কৃতী ধরা পড়ে পুলিশের হাতে। বারবার সোনার দোকানকেই অ্যাটাক করা হচ্ছে এবং যতগুলো কেস হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে বিহার বা ইউপি থেকেই লোক আসছে। হতে পারে কোনো না কোনো জায়গা থেকে হয়তো পশ্চিমবঙ্গকে একটু সেফ তো তারা মনে করছেই, যেখানে হয়তো ইজিলি তারা অপারেট করতে পারবে। বিষয়টা টেনশনেরই আছে, কারণ সেনকো গোল্ডের ওপরে বারবার এরকম একটা হামলা চলছে। আমরা আপাতত তো যতটা সম্ভব নিজেদের থেকে অ্যালার্ট রাখার চেষ্টা করছি। কিন্তু বজবজে রক্ষা পায়নি সোনার দোকান। বজবজে দুষ্কৃতীরা ঢোকে, প্রথমে গয়না দেখতে চায়, তারপরে দোকানের মালিককে ব্যাপক মারধর করে, আগ্নেয়াস্ত্র দেখায় এবং তারা হেলমেট পরেছিল বলে, এখনো পর্যন্ত দুষ্কৃতীরা হেলমেট পরেছিল বলে খবর। যদিও সিসি ক্যামেরা রয়েছে, ওই দোকানে আচমকা দোকান মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট, সোনা, রূপোর গয়না ও নগদ হাতিয়ে চম্পট। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে পুলিশ। আমি দোকানে কাজ করছিলাম, হঠাৎ 3 জন এলো, এসে 3 জন ঢুকে গেল ভেতরে। ঢুকে গিয়ে বলছে একটা রূপোর চেনা, তুমি বাইরে যাও।
বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গালাগালি করে একটা বন্দুক বার করে বলছে সব মাল দে। সব মালপত্র ওরা হাটকে উঠকে নিয়ে চলে গেল, নিয়ে বলছে চেল্লামেল্লি করলে গুলি করে দাও। কজন ছিল? 3 জন ছিল। তিনজনের হাতে কি বন্দুক ছিল? না, একজনের হাতে বন্দুক ছিল। কটা নাগাদ আসে? 12টা 15 আশেপাশে লোকজন ছিল না? আশেপাশে আজ জুম্মাবার বলে সব চলে গেছে। পরিমাণ? সোনা কিছু গেছে, আর রূপো মিলে সব মিলে 5-6 লাখ। এই ঘটনার পর আপনারা তো এলাকার ব্যবসায়ী কতটা আতঙ্কিত? আমরা তো খুব আতঙ্কিত। এটা যে হয়েছে এটা খুব মানে আমরা দুঃখ হতো আর মর্মাহত যে এটা আমাদের এই এলাকায় কোনোদিন ঘটেনি এরকম দিন দুপুরে, ঠিক আছে, এটা সবাই আমরা মানে মর্মাহত আর কি। নদী চুরি হয়ে যাচ্ছে। গতকাল দেখিয়েছিলাম ইছামতি নদীর দখল করে বাড়ি তৈরি, আর আজকে হাসনাবাদে দেখাবো ইছামতির নদীর চর দখল করে রিসর্ট তৈরি। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা, তিনি অবশ্য অভিযোগ মানতে নারাজ, আর তৃণমূল পঞ্চায়েত হুঁশিয়ারি দিয়ে রেখেছে। উত্তর 24 পরগনার বনগাঁর পর এবার উত্তর 24 পরগনারই হাসনাবাদ। বনগাঁয় ইছামতির বুকে তৈরি হয়েছে পাকা বাড়ি, আর হাসনাবাদে ইছামতির চরে রিসর্ট। হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়াডাঙ্গা পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি, নদীর পাড় ধরে গ্রামের রাস্তা। এই রাস্তার দুদিকে তৈরি হচ্ছে রিসর্ট। অভিযোগ, যার মধ্যে একটি অংশ ইছামতির চর দখল করে। এই রিসর্টের 3 জন মালিক, তার মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতা মুকুল মণ্ডল। তিনি চর দখলের অভিযোগ মানতে চাননি। এটা কিন্তু কোনো আমাদের ওটা কিন্তু একটা জাস্ট ওই জায়গাটাতে ওই জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে, দেখুন পঞ্চায়েত থেকে করেছে। ওই পথচারী মানুষদের বসার জন্য একটা জায়গা, ওটা রিসর্টের অংশ না, বুঝতে পেরেছেন? ওটাকে আপনাকে ভুল বোঝানো হয়েছে। যেহেতু মাখালগাছা পঞ্চায়েতের আমি উপপ্রধান এবং প্রধান, এই বিষয়ের উপরে আমরা সম্পূর্ণ অনভিজ্ঞ। কেননা এইটুকুই বলবো যে আমাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন কাউকে দেওয়া হয়নি অবৈধ বিল্ডিং করার জন্য। যেখানে যা বেআইনি নির্মাণ আছে সেগুলো সরাতে হবে। আমরাও জেনেছি যে ওখানে দক্ষিণে হাওয়া রিসর্ট নামে একটা রিসর্ট তৈরি হয়েছে। এটা নদীর ভিতরের দিকে তার একটা অংশ আছে, এটা আমরা শুনেছি এবং জেনেছি। সুতরাং নিশ্চিতভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ আছে। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। রাজপুর সোনারপুরে দেখুন জমি কেনা বেচার বেআইনি কারবার। ডাম্পিং গ্রাউন্ডের পাশের জমি দখল করে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ জানাচ্ছেন, মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন তদন্তের। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভা, এখানে জমি বিক্রিতে দেদার বেনিয়ম। আইন ভেঙে বেমালুম ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া জমি বিক্রি হচ্ছে। সেই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি, সবটাই বেআইনি। ডাম্পিং গ্রাউন্ডের পাশে তো বাড়ি করার নিষেধ, তা কেউ কিছু বলছে না? না, এই জমি কিনে তো দলিল কিছু দিয়েছে? হ্যাঁ, দলিল সব দলিল আছে, পচ্চার কাগজ সবই এখন পারমিশন। পৌরসভা থেকে এসে বলেনি যখন আপনারা ঘর করছেন যে? না, পৌরসভাতে এসে কিছু বলেন। রাজপুর সোনারপুর পুরসভার ময়লা পোতা, এখানেই রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডের ময়লা আবর্জনা এখানে ফেলা হয়। আইন অনুযায়ী ডাম্পিং গ্রাউন্ডের 200 মিটারের মধ্যে কেউ জমি বিক্রি করতে পারবে না, কেউ সেই জমি কিনতেও পারবে না, তৈরি করা যাবে না বসতি। এ নিয়ে সেখানে নোটিশও টাঙিয়ে দেয় পুরসভা। সেই নোটিশ বোর্ড এখন হাওয়া। আইন ভেঙে একের পর এক জমি বিক্রি হচ্ছে, তৈরি হচ্ছে বাড়ি। এরই প্রতিবাদে সরব হন স্থানীয়রা। বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগও জানান। এদিকে জমি বিক্রির কথা স্বীকার করে নিয়েছেন এক দালালও। যারা বাড়িগুলো করছে শুনুন, তারা তো প্ল্যানের জন্য দিচ্ছে, প্ল্যানের জন্য দরখাস্ত দিচ্ছে, মিউটেশনের জন্য দরখাস্ত দিচ্ছে। তারা যদি দরখাস্ত না পায় তাহলে কি করব? জমিতে কোনো গন্ডগোল নেই। এবারে পৌরসভা যদি কিছু একটা করে, যদি কিছু করে, সেটা পৌরসভার ওরা যায় করবে। আমি তো বলেই বেছি, আমি তো না বলে বেছি না কাউকে। মানুষ তো করবেই, গরিব মানুষ থাকার স্বার্থে অনেক সময় বেআইনি কাজকর্ম করে। পৌরসভা আছে,
বেআইনি কাজে বাধা দেওয়ার জন্যে। আর তাছাড়া ওই এলাকায় যারা বাড়ি করছে তাদেরও নিজেদের যাতে হেলথ হ্যাজার্ড না হয় তার জন্যে এই বাড়িগুলো বন্ধ করার ব্যবস্থা করা উচিত, তৈরি করা, এবং যারা তৈরি করে ফেলেছে তাদের কম্পেনসেশন দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। আমার কাছে এরকম কোনো অভিযোগপত্র আসেনি, আসলে আমরা তো খতিয়ে দেখবো নিশ্চয়। না, মৌখিকভাবে এখন আমি অন্তত এই বিষয়ে অবগত নই। যদি এরকম হয়ে থাকে তাহলে তো ব্যবস্থা নেওয়া হবে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বেআইনি নির্মাণ